আশা করি প্রত্যেকে আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বইসমূহ থেকে নকদান বই। নকদান বইয়ের পূর্ববর্তী যে ক্লাসগুলো আমরা করেছি, এক ঘরা নকদান বই, দুই ঘরা নকদান বই এবং তিন ঘরা নকদান বইয়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা কমপ্লিটলি তিন ঘরা নকদান বইয়ের একটা গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। তো আমরা ক্লাস শুরু করার পূর্বে শিক্ষার্থীদের জন্য আমি যে রিকোয়েস্টটা করে থাকি যে হাতে প্রশ্নটা পাওয়ার পরে অথবা তুমি যে গাণিতিক সমস্যাটা করবে সেই গাণিতিক সমস্যার উদ্দীপকটা খুবই ভালো করে পড়ে নিবে। দেন তোমাকে যেটা করতে বলা হচ্ছে বা করার জন্য বলা হবে সেই বিষয়টা তুমি তার পরবর্তীতে করবে। আগে উদ্দীপকটা ভালো করে পড়বে, দেন অঙ্কটা শুরু করবে। আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো এবং যাতে আরও তোমার অন্যান্য বন্ধুরা দেখতে পারে এজন্য শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। তো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা প্রথমে দেখে নিই প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে চৌধুরী আবু নাচের বনানীতে একটি দোকান দিয়েছে। ওনার দোকানের নাম হচ্ছে মেসার্স নাসের এন্টারপ্রাইজ বা নাসের ডিপার্টমেন্টাল স্টোর। ওনার 2020 সালের মে মাসের কিছু লেনদেন নিয়ে আজকে অঙ্ক আমরা দেখব। মে মাসের 1 তারিখে নগদ 12,500 টাকা এবং ব্যাংকে জমা 15,000 টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করেছে বা কারবার আরম্ভ করেছে। এখন ওনার প্রথম যে লেনদেনটা ওনার ঘটেছে প্রতিষ্ঠানে লেনদেন সংগঠিত হয়েছে, তার জন্য আমাদের নকদান বইয়ের প্রভাবটা কি বা নকদান বইয়ের কোথায় কোন দিকে বসবে সেই বিষয়টা আমরা আগে দেখে নিই। তো নগদ 12,500 টাকা ও ব্যাংক জমা 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটার জন্য আমাদের নর্মালি এর জাবেদাটা কি করি? নর্মালি এর জাবেদা করি নকদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু মে মাসের 1 তারিখে নগদ 12,500 এবং ব্যাংকে জমা 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, দ্যাট মিনস এটা কোনো উদ্বৃত্ত নেয় না, পূর্ববর্তী কোনো উদ্বৃত্ত না। উনি ব্যবসাটা শুরুই করেছে হচ্ছে মে মাসের প্রথম 1 তারিখে। তো এখানে কিন্তু আমরা ব্যালেন্স বিডি না লিখে সরাসরি মূলধন হিসাবটা লিখবো। তো আমরা কি লিখতে পারি? লিখবো মে মাসের তারিখ দিব 2020 সাল, মে মাসের 1 তারিখ মূলধন হিসাব এবং টাকার অঙ্ক লিখে দিব। টাকার অঙ্ক কিভাবে লিখব? টাকার অঙ্ক আমরা লিখে দিব হচ্ছে একদিকে নগদের ঘরে লিখবো হচ্ছে 12,500 এবং ব্যাংকের ঘরে লিখবো হচ্ছে কত? 15,000 টাকা। আমরা কি বুঝতে পেরেছি? আমাদের প্রথমে যেটা আমরা করলাম মূলধন হিসাব লিখলাম, মূলধন হিসেবে লিখে টাকাটা নগদে কত টাকা ছিল? নগদে ছিল 12,500 টাকা এবং ব্যাংকে ছিল 15,000 টাকা। সেটা আমরা লিখে দিলাম। কি লিখলাম? মূলধন হিসাব। কারণ এটার জাবেদা হচ্ছে নকদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তো আমরা যেহেতু নকদান এবং ব্যাংক হিসাব আমরা এখানে প্রস্তুত করছি, তো সেখানে আমরা কি লিখতে পারি? মূলধন হিসাব আমরা, কারণ আমরা জানি যে হিসাবটা প্রস্তুত করা হয় তার বিপরীত দাখিলাটা বিবরণী ঘরে লিখতে হয়। মে মাসের 3 তারিখে বলা হয়েছে মণিহারি দ্রব্য ক্রয় করা হয়েছে। মণিহারি দ্রব্য ক্রয়। তো মণিহারি দ্রব্য ক্রয় করলে নর্মালি এটার জন্য আমরা কি জাবেদা করি? এটার জন্য জাবেদা করি মণিহারি হিসাব ডেবিট আর নকদান হিসাব ক্রেডিট। সেই হিসেবে আমরা কি লিখতে পারি? মণিহারি লিখতে পারি এবং টাকাটা কোন দিকে লিখতে পারি? নগদের ঘরে আমরা লিখতে পারি। তার পরবর্তীতে 2 নাম্বারটা 5 তারিখে আবার আরেকটা ঘটনা ঘটেছে। মাহিমের কাছ থেকে 4,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা চেক পাওয়া গেল। এখন মাহিম একজন কি, যেহেতু পাওয়া গেল তাহলে মাহিম আমাদের কাছে একজন দেনাদার ছিল বা প্রাপ্য হিসাব ছিল। তো প্রাপ্য হিসাব অথবা দেনাদারের কাছ থেকে তো টাকা পাওয়া যায়। এখন মাহিমের কাছ থেকে 4,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা পাওয়া গেল। তাহলে আমি পেলাম কত? আমি পেলাম হচ্ছে 3,800 টাকা। তাকে ছেড়ে দিলাম কত? আমরা এই যে বাট্টা মানে যে টাকাটা আমরা পূর্ণ নিষ্পত্তির কথা বলা হচ্ছে এটা কিন্তু বাট্টার টাকা। তাহলে বাট্টার টাকা কত? 200 টাকা। তাহলে টোটাল 4,000 টাকার পণ্য তার কাছে বিক্রয় করা হয়েছিল আর তার থেকে আমার টাকাটা পেয়েছি কত? 3,800 টাকা। 200 টাকা তাকে আমি ছেড়ে দিলাম। এখন কি লিখবো? বিবরণের ঘরে কি হবে? তাহলে আমরা জাবেদাটা হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি এটাই যে যেহেতু মাহিমের কাছ থেকে 4,000
টাকার ৩,৮০০ টাকার চেক পাওয়া গেল, তার চেক যদি পাওয়া গেল আমরা সরাসরি ব্যাংকে ঘরে টাকা, তাহলে আমার জাবেদাটা হচ্ছে কি ব্যাংক হিসাব ডেবিট, আর হচ্ছে মাহিম হিসাব কি হচ্ছে ক্রেডিট, এবং বাট্টার হিসাবটা কি হচ্ছে আমার ডেবিট। বাট্টার হিসাবটা কি হচ্ছে আমার ডেবিট। তাহলে আমি টাকা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট এবং মাহিম হিসাব ক্রেডিট। ওকে, তো আমাদের 5 তারিখে যে লেনদেনটা ছিল 5 তারিখেরটা আমরা লিখে ফেললাম। পরবর্তীতে বলা হয়েছে 10 তারিখে অফিসের প্রয়োজনে চেক কাটা হলো 600 টাকা। অফিসের প্রয়োজনে চেক কাটা এর মানে হচ্ছে যে আমার এটা একটা কন্ট্রান্টি, আমি কিভাবে বুঝলাম, কারণ আমরা পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম, আজকে যে ক্লাসে আমরা ক্লাস করছি এর পূর্ববর্তী যে ক্লাসটা আমরা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কন্ট্রান্টি কোনগুলো। কন্ট্রান্টি ছিল যে একই সাথে যদি নগদান হিসাব এবং ব্যাংক হিসাবে একই সাথে কোনো লেনদেনের দ্বারা একই সাথে যদি নগদ টাকা এবং ব্যাংক টাকার কথা উল্লেখ থাকে, এবং সেই ধরনের লেনদেনগুলোকে আমরা বলেছিলাম কিসে কন্ট্রান্টি। সেই হিসাবে আমরা যদি এখানে একটু নোট করে দেখি যে যদি আমি চেক কাটি কিসের জন্য, অফিসের প্রয়োজনে চেক কাটা হলো, দ্যাট মিনস ব্যাংকে অফিসের জন্য টাকা আমার উত্তোলন করে নিয়ে আসলো ব্যাংক হতে, তাহলে আমরা জাবেদা লিখবো কি, আমরা জাবেদা লিখবো হচ্ছে কি নগদান হিসাব ডেবিট আর হচ্ছে কি ব্যাংক হিসাব ক্রেডিট। এটা যদি হয়ে থাকে তাহলে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে একটা লেনদেন সেই লেনদেনের জাবেদা করলে যদি আমরা এমন পাই নগদান ব্যাংক অথবা ব্যাংক নগদান, তাহলে সেই এন্ট্রিটাকে বা সেই লেনদেনটাকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি। তো এখানে কন্ট্রা এন্ট্রির জন্য আমাদের যে কাজটা করতে হয়, ব্যাংকের থেকে টাকাটা কমে গেল, কত টাকা ৬০০০ টাকা। কি কারণে ব্যাংকের থেকে টাকাটা কমে গেল, কারণ নগদ টাকা উত্তোলন করা হয়েছে। এই জন্য বিবরণে ঘরে লিখলাম আমরা নগদান হিসাব এবং ৬০০০ টাকা ব্যাংকের থেকে আমরা কমে দিলাম। আর ডেবিট দিকে আবার ওই একই তারিখে 10 তারিখ লিখে টাকাটা ব্যাংক হিসাব লিখে টাকাটা আবার কোথায় লিখে দিলাম, নগদের ঘরে দেখে দিলাম। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এবং এই খতিয়ান পৃষ্ঠার ঘরে আমরা এখানে সি লিখে দিয়েছি এবং এদিকে খতিয়ান পৃষ্ঠার ঘরে এখানেও আমাদের কি লিখতে হবে, এটা সি লিখতে হবে। ওকে, তাহলে 10 তারিখের ঘটনাটা আমরা এখানে দেখে নিলাম, এটা একটা কন্ট্রান্টে ছিল। 15 তারিখে নগদে পণ্য বিক্রয় করা হলো, এটার জন্য জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমি কি লিখতে পারি, 15 তারিখে লিখবো হচ্ছে যেহেতু নগদান হিসাব ডেবিট তাহলে লিখবো হচ্ছে ডেবিট দিকে, আর বিক্রয় হিসাব ক্রেডিট কারণ যেহেতু নগদান হিসাব ডেবিট সেই হিসাবে তার বিপরীত দাখিলা হচ্ছে বিক্রয় হিসাব, সেই হিসেবে আমরা টাকাটা নগদের ঘরে বসিয়ে দিলাম ৪৫০০ টাকা। 17 তারিখে আবার একটা আছে 5% কারবারি বাট্টায় মাল ক্রয় ২০০০ টাকা। এখন ২০০০ টাকা, এই ২০০০ টাকার উপর 5% কারবারি বাট্টা, দ্যাট মিনস ১০০ টাকা হচ্ছে কি বাট্টা। এই ১০০ টাকা কারবারি বাট্টা বিধায় এটা আমরা হিসাবের খাতায় বা নগদান বইয়ে এটা অন্তর্ভুক্ত করি না। যদি আমরা এটা অন্তর্ভুক্ত এখানে না করি তাহলে কি করব, তাহলে এই ২০০০ মাইনাস ১০০, ২০০০ বিয়োগ হচ্ছে ১০০ টাকা, টোটাল কত, এই ১৯০০ টাকা। এই ১৯০০ টাকার আবার কি বলা হয়েছে যে এই ১৯০০ টাকা থেকে নগদে পাওয়া গেছে কত, নগদে পাওয়া গেছে ৫০%, দ্যাট মিনস এই ১৯০০ টাকার ৫০%, এইটার ১৯০০ টাকার ৫০% পাওয়া গেল কোথায়, নগদে। তাহলে কত টাকা আসে, ৯৫০ টাকা, ৯৫০ টাকা। তাহলে ১৯০০ টাকার অর্ধেক হচ্ছে কত, ৯৫০ টাকা। আরেকটা কথা বলা হচ্ছে চেকে আছে ৪০% এবং 10% ছিল ধারে, তাহলে ১৯০০ টাকার 10%, তাহলে ১৯০০ টাকা যদি আমি 10% করি তাহলে ১৯০০ টাকার 10% হচ্ছে ১৯০ টাকা। ১৯০০ টাকার 10% হচ্ছে কত, ১৯০ টাকা, ঠিক আছে। তাহলে ১৯০ টাকা হচ্ছে ধারে। তাহলে এই ৯৫০ টাকা থেকে 10% যদি মাইনাস করা হয় তাহলে যত টাকা থাকে তাহলে সেই টাকার পরিমাণ কত থাকবে, সেই টাকার পরিমাণ থাকবে ৭৬০ টাকা। তাহলে আমাদের লেনদেনটা ছিল এরকম, 5% কারবারি বাট্টায় মাল ক্রয় ২০০০ টাকা, চেকে ৪০%, নগদে ৫০%, ধারে 10%। তাহলে নগদের টাকাটা আমরা 5% কারবারি বাট্টা বিয়োগ করলে আমাদের টাকা থাকে ১৯০০ টাকা। আমি আবার বলছি ২০০০ টাকার 5%-এ যদি আমরা কারবারি বাট্টা করে থাকি তাহলে তার জন্য আমাদের টাকা চলে যাবে কত, ১০০ টাকা। তাহলে ১৯০০ টাকার মধ্যে আবার
40% চেকে, 40% চেকে যদি হয় তাহলে 1900 টাকা গুণ হচ্ছে 40%, তাহলে টাকা আসবে কত? 760 টাকা। আবার 50% নগদে, তাহলে 1900 টাকার 50% আসবে হচ্ছে 950 টাকা। আর 10% হচ্ছে ধারে, তাহলে 10% ধারে যেহেতু, সেটা তো আর আমাদের নগদান বইতে এটা অন্তর্ভুক্ত করব না। 20 তারিখে টেলিফোন বিল প্রদান করা হলো। আমরা জানি টেলিফোন বিল হিসাব ডাক ও তার নামেও লিখতে পারি, অথবা টেলিফোন বিল হিসাবেও আমরা লিখতে পারি। তো আমরা ডাক ও তার হিসেব ডেবিট আর নগদান হিসেব ক্রেডিট। তো আমরা সেই হিসেবে আমরা নগদান হিসেব যেহেতু ক্রেডিট, আমরা ক্রেডিট দিকে এটা লিখে দিতে পারি। ক্যাশিয়ারের নিকট থেকে চুরি 400 টাকা চুরি হয়েছে, তাহলে ক্যাশিয়ারের নিকট হতে 400 টাকা চুরি, এই টাকার জন্য আমাদের ক্ষতি হয়েছে, এর জন্য বিবিধ ক্ষতি হিসাব আমরা কি করতে পারি? বিবিধ ক্ষতি হিসাব হচ্ছে আমাদের কি 400 টাকা আমরা নগদের ঘরে আমরা লিখে দিলাম। 27 তারিখে 17 তারিখে ধারে ক্রয়কৃত পণ্য 10% নগদ বার্তা চেকে পরিশোধ করা হলো। এই যে দেখো 190 টাকা ছিল, 190 টাকা আমাদের, এই যে আমাদের 10% যে 17 তারিখে একটা লেনদেন করেছিলাম ধারে হচ্ছে 1900 টাকার 10%, তাহলে 190 টাকা কি ছিল আমাদের ক্রয় করা ছিল, ধারে ক্রয়। তাহলে এই ধারে ক্রয়ের 190 টাকার মধ্যে আবার 10% কি দেওয়া হয়েছে? বাট্টা। তাহলে 190 টাকার 10% বাট্টা দিলে 19 টাকা কিন্তু বাট্টা দিতে হয়। তাহলে এই এন্ট্রিতে 27 তারিখে 17 তারিখে ধারে ক্রয়কৃত পণ্য 10% নগদ বাট্টায় চেকে পরিশোধ করা হলো। এটার জন্য প্রদেয় হিসাব লিখবো আমরা ক্রেডিট দিকে। প্রদেয় হিসাব লিখবো হচ্ছে কত টাকা? টোটাল 190 টাকা থেকে বিয়োগ হচ্ছে 19 টাকা। তাহলে 19 টাকা বাট্টা ঘরে লিখে বাদ বাকি টাকা 171 টাকা, এই 171 টাকা লিখে দিলাম কোথায়? ব্যাংকের ঘরে। এই 3 ঘরের নগদান বই বা 2 ঘরের নগদান বইয়ের সবচেয়ে ঝামেলাপূর্ণ একটা এন্ট্রি যেটা, সেটা আমাদের এখন আমরা বলছি যে নগদ উদ্বৃত্ত 4000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এটা বলা হয়েছে সর্বশেষ একটা এন্ট্রি, যেটাতে বলা হয়েছে কি নগদ উদ্বৃত্ত 4000 টাকা রেখে অবশিষ্ট টাকা কি করতে হবে? ব্যাংকে জমা দিতে হবে। তাহলে কত টাকা ব্যাংকে জমা দিব? তাহলে আমি টাকাটা আমি কিভাবে পাবো বা হিসাবটা আমি কিভাবে করব? এটাই হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাকে যে কাজটা করতে হবে, দুটো উদ্বৃত্ত চাইতে পারে, একটা হচ্ছে নগদ উদ্বৃত্ত এত টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা, আবার বলতে পারে ব্যাংক উদ্বৃত্ত এত টাকা রেখে অবশিষ্ট টাকা উত্তোলন। এই দুই পক্ষেরই কিন্তু কথা থাকতে পারে। তো আমাদের এখানে যেহেতু নগদ উদ্বৃত্তের কথা বলা হয়েছে, তাহলে নগদ উদ্বৃত্ত নিয়ে আমরা হিসাবটা করি। এটার জন্য করণীয় কি? এটার জন্য করণীয় হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের নগদের ঘরটা আগে যোগ করতে হবে। তাহলে 12,500 আর হচ্ছে 6,000, 12 হচ্ছে 18 হচ্ছে 22,000 আর হচ্ছে 500 500 1000, টোটাল হল কত? 23,000 টাকা। এই 23,000 টাকা আমরা কোথায় লিখতে পারি? নগদের ঘরে আগে সবার সাথে প্রথমে যোগ করতে পারি, এবং যোগ করে এদিকে এই 23,000 টাকায় আমরা ব্যালেন্সটা আমরা এদিকে আগে লিখে নিতে পারি। কারণ আমরা জানি যে দিকটা টাকা বেশি থাকবে সেদিক আগে যোগ করব। তো আমরা নগদের ঘরের টাকাটা এদিকে বেশি আছে, ডেবিট দিকে টাকাটা বেশি আছে, এই জন্য আমরা ডেবিট দিকটা আগে যোগ করলাম। এবার ক্রেডিট দিকে আছে 1000 টাকা, আছে 500 টাকা, আছে 400 টাকা, আছে 950 টাকা, এভাবে টোটাল কত টাকা আছে? এভাবে আছে। তাহলে 1000, 1950, 2450, 2450 থেকে 2450 আর হচ্ছে 400, তাহলে 2850। এই 2850 টাকা আছে টোটাল ব্যয়ের ঘরে। তাহলে নগদের ডেবিট দিকে আছে 23,000 টাকা, আর ক্রেডিট দিকে আছে অনলি 2850 টাকা। তাহলে আমাদের এই যে ডিফারেন্সটা 2850 টাকা মাইনাস হচ্ছে কত? 23,000 টাকা, আমরা যদি বিয়োগ করি তাহলে একটা ব্যালেন্স আমরা পেয়ে যাব। তাহলে আমরা কত আসে সেটা আমরা একটু দেখে নিই। আমরা যদি এদিকে দেখি 1000 টাকা যোগ হচ্ছে 950 টাকা, যোগ হচ্ছে 500 টাকা, যোগ হচ্ছে 400 টাকা, টোটাল 2850 টাকা আমার কি আসছে? টোটাল 2850 টাকা আমার ক্রেডিট দিকে যোগফল আসছে। আর আমার ডেবিট দিকে যোগফল ছিল 23,000 টাকা। তাহলে আমার 20,150 টাকা, 20,150 টাকা হচ্ছে আমার কি ক্রেডিট দিকের ব্যালেন্স। আমি ভালো করে একটু বোঝানোর চেষ্টা করছি, আমি এখানে একটু রাফ লিখছি। 20,150 টাকা, এই 20,150 টাকা থেকে আমাদের 4,000 টাকা রাখতে বলছে হাতে। তাহলে 20,150 মাইনাস হচ্ছে 4,000, তাহলে আমাদের 16,150 টাকা।
এই 16,150 টাকা আমাদের কি করতে হবে, ব্যাংকে জমা দিতে হবে। এটা হচ্ছে হিসাব। কিভাবে আসছে আমি একটু বুঝাই বলি। টোটাল আমার ডেবিট দিকে টাকা আছে কত, 23,000, ক্রেডিট দিকে টাকা আছে কত, 2850। তাহলে ডেবিট দিকে টাকা বেশি, তাহলে ডেবিট দিকে যত টাকা আছে তার থেকে ক্রেডিট দিকে যতটুকু টাকা থাকবে, যত টাকা থাকবে তার থেকে ওটা বিয়োগ করব। বিয়োগ করে আমাদের আসছে কত, টোটাল টাকা আসছে আমাদের 20,150 টাকা। তাহলে এই 20,150 টাকা, এই 20,150 টাকা থেকে আমাকে হাতে রেখে দিতে বলেছে অনলি কত, 4,000 টাকা। অনলি 4,000 টাকা আমাকে রাখতে বলছে। তাহলে সেই 4,000 টাকা আমি আগে লিখব ব্যালেন্সের ঘরে। আমি আগে সেই 4,000 টাকা লিখব, আগে সেই 4,000 টাকা আমরা ব্যালেন্সের ঘরে লিখলাম। তাহলে এই যত টাকা আমরা ব্যালেন্সের ঘরে লিখলাম এই টাকা হচ্ছে কি, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, এই টাকা হচ্ছে ব্যালেন্স সিডি। এবং এই যে 16,150 টাকা আমার আরো উদ্বৃত্ত থাকছে, এই উদ্বৃত্তের টাকা আমাকে কি করতে বলছে, এটা আমার ব্যাংকে জমা দিতে বলেছে। তাহলে ব্যাংক হিসাবের জন্য আমার এই 16,150 টাকা কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমার টোটাল মে মাসের শেষ তারিখে হিসাবটা আমি লিখব, এই ব্যালেন্সের টাকাটাও আমরা লিখব কোন তারিখে, শেষ তারিখে। তাহলে এই যে 16,150 টাকা আমি ব্যাংক হিসেবের জন্য আমরা নগদ টাকা কমিয়ে দেখালাম, তাহলে আমার এদিকে শেষ তারিখে এসে সেই 31 তারিখে এসে আমি কি লিখব, এখানে লিখব হচ্ছে এই নগদান হিসাব। এই নগদান হিসাবের জন্য আমার ব্যাংকে টাকাটা বেড়ে যাচ্ছে 16,150 টাকা। তাহলে এই 16,000, তাহলে আমার নগদের উদ্বৃত্তটা আমরা কিন্তু করে ফেলেছি, নগদ উদ্বৃত্তটা করা শেষ। এবার এদিকে টাকাটা যোগ করতে হবে, কত টাকা আছে সেটা আমরা দেখি। এদিকে আছে 15,000, 3,800, 16,150। তাহলে 16,150 যোগ হচ্ছে 3800, যোগ হচ্ছে 15,000। আমি ডেবিট দিকটা আবারও যোগ করছি, কারণ হচ্ছে ডেবিট দিকে টাকার অঙ্ক বেশি। আমরা আবার বলি দিই, যেদিকে টাকা বেশি থাকবে সেদিকটা আগে যোগ করব, যেদিকে টাকা বেশি থাকবে সেদিকে আমাদের আগে যোগ করতে হবে। তো আমরা সেটা লিখলাম। তাহলে 34,950 টাকা, 34,950 টাকা আমরা কি লিখলাম, ডেবিট দিকে যোগফলটা আগে লিখলাম এবং এটাই ক্রেডিট দিকে আগে লিখলাম। এখন ক্রেডিট দিকে টোটাল টাকার অঙ্ক কত আছে, হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা যোগ হচ্ছে 760 টাকা, যোগ হচ্ছে 171 টাকা। টোটাল 6,931 টাকা আমাদের কোন দিকে আছে, ক্রেডিট দিকের যোগফল। তাহলে এটা থেকে যদি 6,000 যোগ হচ্ছে 760 যোগ হচ্ছে 171, টোটাল 6,971 টাকা, বিয়োগ হচ্ছে 34,950 টাকা, টোটাল হচ্ছে 28,019 টাকা। এই 28,019 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। তাহলে এই 28,019 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি, আমরা সেটা লিখে দিলাম। তাহলে যেহেতু একবার ব্যালেন্স সিডি লিখেছি, এগেইন আবার লেখার কোনো দরকার নেই। তো আমরা যত টাকা দ্বারা ব্যালেন্স সিডি লিখলাম সবগুলো টাকা আমরা এবার কি লিখবো, ব্যালেন্স বিডি। কারণ আমাদের নগদের ঘরে ব্যালেন্স ছিল কত, 4,000 এবং 28,019 টাকা। এটা কি ব্যালেন্স, ব্যালেন্স হচ্ছে বি ডি। তারিখ হবে কত, এটা যদি মে হয়, মের পরে জুন, জুনের কত, 1 তারিখ, জুনের 1 তারিখ। তাহলে এখানে দিলাম 31 তারিখ, এখানে দিলাম 1 তারিখ। দ্যাট মিনস পরবর্তী মাসের 1 তারিখে এই ব্যালেন্সটা আমাদের কি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে গেল। তাহলে ব্যালেন্স সিডি কত, ব্যালেন্স সিডি আছে কত, ব্যালেন্স সিডি আছে 4,000 আর হচ্ছে 28,019 টাকা। আমি সবার উদ্দেশ্যে আবার বলছি, এখানে যে ব্যালেন্স ব্যাংক হিসাব লিখলাম 31 তারিখ, এখানে কিন্তু আমাদের খতিয়ান পৃষ্ঠার ঘরে এটাও কিন্তু একটা কন্টান্টে ছিল। তো আমরা এখানেও সেই কন্টান্টটা আমরা লিখে দিই, ঠিক আছে। তাহলে এখন আমরা পারফেক্টলি উত্তরটা যেটা আমাদের আসছে সেটা এখন কমপ্লিটলি আমরা দেখলাম। এইভাবে একটা গাণিতিক সমস্যা দেওয়া থাকবে, এভাবে একটা একটা করে বুঝতে হবে, পোস্টিং দিতে হবে। হ্যাঁ, তাহলেই দেখবে যে তোমাদের এইভাবে যখন বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে তখন এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না, মনে হবে যে না এটা কোনো ব্যাপার। তো আজকে পর্যন্ত 3 ঘর নগদান বই
আমরা একটা অঙ্ক দেখলাম, পরবর্তীতে অন্য আরেকটা অঙ্ক আমরা দেখব। তো ধন্যবাদ সবাইকে। বাটার ঘরে কোনো ব্যালেন্স হয় না, তাই এখানে শুধু সমান্তরাল দুটো রেখা টেনে যোগ করে বসিয়ে দিতে হবে।